নানা রঙের রবীন্দ্রনাথ ইউটিউব চ্যানেলের বিচিত্র প্রবন্ধ বিভাগের তৃতীয় পর্বটি অর্থাৎ সোনার কাঠির দ্বিতীয় ও শেষ ভাগ আজ পড়ার বিষয়। প্রথম পর্বে এই নিবন্ধের পরিচয় দেবার কারণে এই পর্বে তার পুনরুক্তি ঘটানো হচ্ছে না। পড়ছি আমি, শ্যামলী মিত্র। বিদেশের সোনার কাঠি যে জিনিসকে মুক্তি দিয়েছে সে তো বিদেশি নয়, সে যে আমাদের আপন প্রাণ। তার ফল হয়েছে এই যে বাংলা ভাষাকে ও সাহিত্যকে একদিন আধুনিকের দল ছুঁতে চাইতো না, এখন তাকে নিয়েই সকলে ব্যবহার করছে ও গৌরব করছে। অথচ যদি ঠাহর করে দেখি তবে দেখতে পাবো গদ্যে পদ্যে সকল জায়গাতেই সাহিত্যের চালচলন সাবেককালের সঙ্গে সম্পূর্ণ বদলে গেছে। যারা তাকে জাতিচ্যুত বলে নিন্দা করেন, ব্যবহার করবার বেলা তাকে তারা বর্জন করতে পারেন না। সমুদ্র পাড়ের রাজপুত্র এসে মানুষের মনকে সোনার কাঠি ছুঁয়ে জাগিয়ে দেয়, এটা তার ইতিহাসে চিরদিন ঘটে আসছে। আপনার পূর্ণ শক্তি পাবার জন্যে বৈষম্যের আঘাতের অপেক্ষা তাকে করতেই হয়। কোনো সভ্যতাই একা আপনাকে আপনি সৃষ্টি করে নাই। গ্রিসের সভ্যতার গোড়ায় অন্য সভ্যতা ছিল এবং গ্রিস বরাবর ইজিপ্ট ও এশিয়া থেকে ধাক্কা পেয়ে এসেছে। ভারতবর্ষে দ্রাবিড় মনের সঙ্গে আর্য মনের সংঘাত ও সম্মিলন ভারত সভ্যতা সৃষ্টির মূল উপকরণ। তার উপরে গ্রিস, রোম, পারস্য তাকে কেবলই নাড়া দিয়েছে। ইউরোপীয় সভ্যতার যেসব যুগকে পুনর্জন্মের যুগ বলে, সে সমস্তই অন্য দেশ ও অন্য কালের সংঘাতের যুগ। মানুষের মন বাহির হতে নাড়া পেলে তবে আপনার অন্তরকে সত্যভাবে লাভ করে এবং তার পরিচয় পাওয়া যায় যখন দেখি সে আপনার বাহিরের জীর্ণ বেড়াগুলোকে ভেঙে আপনার অধিকার বিস্তার করছে। এই অধিকার বিস্তারকে একদল লোক দোষ দেয়, বলে ওতে আমরা নিজেকে হারালুম। তারা জানে না নিজেকে ছাড়িয়ে যাওয়া নিজেকে হারিয়ে যাওয়া নয়, কারণ বৃদ্ধি মাত্রই নিজেকে ছাড়িয়ে যাওয়া। সম্প্রতি আমাদের দেশে চিত্রকলার যে নবজীবন লাভের লক্ষণ দেখছি, তার মূলেও সেই সাগর পাড়ের রাজপুত্রের সোনার কাঠি আছে। কাঠি ছোঁয়ায় প্রথম অবস্থায় ঘুমের ঘোরটা যখন সম্পূর্ণ কাটে না, তখন আমরা নিজের শক্তি পুরোপুরি অনুভব করি নে, তখন অনুকরণটাই বড় হয়ে ওঠে। কিন্তু ঘোর কেটে গেলেই আমরা নিজের জোরে চলতে পারি। সেই নিজের জোরে চলার একটা লক্ষণ এই যে আমরা পরের পথেও নিজের শক্তিতেই চলতে পারি। পথ নানা, অভিপ্রায়টি আমার, শক্তিটি আমার। যদি পথের বৈচিত্র্য রুদ্ধ করি, যদি একই বাঁধা পথ থাকে, তাহলে অভিপ্রায়ের স্বাধীনতা থাকে না। তাহলে কলের চাকার মতো চলতে হয়। সেই কলের চাকার পথটাকে চাকার স্বকীয় পথ বলে গৌরব করার মতো অদ্ভুত রহস্য আর জগতে নেই। আমাদের সাহিত্যে, চিত্রে সমুদ্র পাড়ের রাজপুত্র এসে পৌঁছেছে, কিন্তু সঙ্গীতে পৌঁছয়নি। সেই জন্যেই আজও সঙ্গীত জাগতে দেরি করছে, অথচ আমাদের জীবন জেগে উঠেছে। সেই জন্যে সঙ্গীতের বেড়া টলমল করছে। একথা বলতে পারবো না আধুনিকের দল গান একেবারে বর্জন করেছে, কিন্তু তারা যে গান ব্যবহার করছে, যে গানে আনন্দ পাচ্ছে, সে গান জাত খোয়ানো গান। তার শুদ্ধাশুদ্ধ বিচার নেই।
কীর্তনে বাউলে বৈঠকে মিলিয়ে যে জিনিস আজ তৈরি হয়ে উঠছে সে আচারভ্রষ্ট। তাকে ওস্তাদের দল নিন্দা করছে। তার মধ্যে নিন্দনীয়তা নিশ্চয়ই অনেক আছে, কিন্তু অনিন্দনীয়তাই যে সবচেয়ে বড় গুণ তা নয়। প্রাণশক্তি শিবের মতো অনেক বিষ হজম করে ফেলে। লোকের ভালো লাগছে, সবাই শুনতে চাচ্ছে, শুনতে গিয়ে ঘুমিয়ে পড়ছে না, এটা কম কথা নয়। অর্থাৎ গানের পঙ্গুতা ঘুচল, চলতে শুরু করল। প্রথম চালটা সর্বাঙ্গ সুন্দর নয়, তার অনেক ভঙ্গি হাস্যকর এবং কুশ্রী, কিন্তু সবচেয়ে আশার কথা যে চলতে শুরু করেছে সে বাঁধন মানছে না। প্রাণের সঙ্গে সম্বন্ধই যে তার সবচেয়ে বড় সম্বন্ধ, প্রথার সঙ্গে সম্বন্ধটা নয়। এই কথাটা এখনকার এই গানের গোলমেলে হাওয়ার মধ্যে বেজে উঠেছে। ওস্তাদের কারদানিতে আর তাকে বেঁধে রাখতে পারবে না। দ্বিজেন্দ্রলালের গানের সুরের মধ্যে ইংরেজি সুরের স্পর্শ লেগেছে বলে কেউ কেউ তাকে হিন্দু সঙ্গীত থেকে বহিষ্কৃত করতে চান। যদি দ্বিজেন্দ্রলাল হিন্দু সঙ্গীতে বিদেশি সোনার কাঠি ছুঁয়ে থাকেন, তবে সরস্বতী নিশ্চয়ই তাকে আশীর্বাদ করবেন। হিন্দু সঙ্গীত বলে যদি কোনো পদার্থ থাকে, তবে সে আপনার জাত বাঁচিয়ে চলুক, কারণ তার প্রাণ নেই, তার জাতি আছে। হিন্দু সঙ্গীতের কোনো ভয় নেই, বিদেশের সংস্রবে সে আপনাকে বড় করেই পাবে। চিত্তের সঙ্গে চিত্তের সংঘাত আজ লেগেছে, সেই সংঘাতে সত্য উজ্জ্বল হবে না, নষ্টই হবে। এমন আশঙ্কা যে ভীরু করে, যে মনে করে সত্যকে সে নিজের মাতামহীর জীর্ণ কাঁথা আড়াল করে ঘিরে রাখলে তবেই সত্য টিকে থাকবে, আজকের দিনে সে যত আস্ফলনই করুক তাকে পথ ছেড়ে দিয়ে চলে যেতে হবে। কারণ সত্য হিঁদুর সত্য নয়, পলতে করে ফোঁটা ফোঁটা পুঁথির বিধান খাইয়ে তাকে বাঁচিয়ে রাখতে হয় না। চারদিক থেকে মানুষের নাড়া খেলেই সে আপনার শক্তিকে প্রকাশ করতে পারে। আজকের পর্ব এখানেই শেষ হলো। পরের পর্বে পড়তে ফিরছি।